এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু খবর। আসলে এনবিপির অনুষ্ঠান মানেই আপনাদের জন্য থাকে সব থেকে ভালো খবরটা, আর সব থেকে ভালো খবর মানে কি, আপনার সুস্থতা। কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে আপনি আপনার পরিবারের মানুষের সঙ্গে হইচই করে সময়টা কাটাতে পারবেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর এটা আপনি তখন করতে পারবেন যখন আপনার হাঁটু ব্যথা থাকবে না, যখন আপনার কোমরে ব্যথা থাকবে না, যখন আপনার পেটের সমস্যা থাকবে না, পায়ের ফিসার ফিস্টুলার মতন সমস্যা থাকবে না, মন ভরে খেতে পারবেন অর্থাৎ সুগারের সমস্যা থাকবে না, প্রেশার বা আপনার কোলেস্টেরল ইউরিক অ্যাসিডের মতন সমস্যা বিন্দু মাত্র থাকবে না, নার্ভের সমস্যার ভয় আপনার থাকবে না, বা যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের আতঙ্ক আপনার থাকবে না। এই আতঙ্কগুলোই আমাদের জীবনের সব আনন্দকে একেবারে মাটি করে দেয়। যখন আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, তখন অল্প পয়সাতেও আপনি ভালো থাকবেন, আপনি আনন্দে থাকবেন। আর সেই আনন্দটাই কিন্তু এবিপির প্রত্যেকজন চিকিৎসক আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র হাওড়া নয়, প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা এখন পৌঁছে গিয়েছি। প্রত্যেকটা জেলায় আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে একটুখানি এদিক ওদিক তাকালেই কিন্তু দেখতে পাবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের চেম্বার, এবং সেখানে পৌঁছে গেলেই কিন্তু আপনার সঠিক ট্রিটমেন্টের মধ্যে থেকে আপনি সম্পূর্ণভাবে কিন্তু ভালো হতে পারবেন। আজকেও এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সুস্থতা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর হালদার। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো রকমের অভিযোগ, যে কোনো রকমের কোয়ারি, যে কোনো রকমের আবদার আপনারা রাখতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন, কথা বলুন। পাশাপাশি এনবিপির নিজস্ব নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না, কারণ যখন আপনি পৌঁছে যেতে চাইবেন এনবিপিতে, তখন এই নাম্বারে কিন্তু আপনাকে সহযোগিতা করবে, অর্থাৎ 9820235527 বা 37 এই নাম্বার দুটি। আমাদের সঙ্গে যেখানে স্যার আজকে রয়েছে, স্যারকে প্রথমে একটু জানতে চাইবো যে স্যার, আমাদের খুব পছন্দের একটা ঋতু শীতকাল। শীতকালে আমরা হইচই করি, আনন্দ করি, খাওয়া দাওয়া করি, পিকনিক করি, মানে বছরের সব থেকে সুন্দর সময় হয় আমাদের এই শীতকালটা। পাশাপাশি কিছু কিছু রোগ বেড়ে যাওয়ার প্রবণতাও থাকে এই শীতকালে। অনেক রোগ আছে, সবকটা রোগের নাম নিচ্ছি না। অন্যতম একটি রোগ হচ্ছে আর্থারাইটিস। যে কোনো ব্যথা বেদনা আমরা শুনেছি শীতে বেড়ে যায়। তাহলে যারা ব্যথায় কষ্ট পাচ্ছিল তাদের জন্য এই শীতটা কি আরো অভিশাপের মতন কাজ করবে? অবশ্যই আমরা এমনিও অস্টিওআর্থারাইটিস নিয়ে আলোচনা করি, কিন্তু ম্যাক্সিমাম এই ঠান্ডার সময় একটু আলোচনা করি এই কারণের জন্য, কারণ কিছু কিছু জিনিস আছে যেটা সবার একটু জানা দরকার। এই যে আর্থারাইটিস যাদের অলরেডি আছে, তাদের কিন্তু এই আর্থারাইটিসের জন্য যে ব্যথা যন্ত্রণাটা হয় সেটার প্রবণতা এই ঠান্ডার সময় কিন্তু একটু বেড়ে যায়। সেই কারণেই ওনাদেরকে কিছু প্রোটেকশন নেওয়ার জন্য আমরা বলি, যাতে সেই ধরনের ব্যথা যন্ত্রণা না বাড়ে। আর তার সাথে সাথে শুধুমাত্র ব্যথা যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে বলে শুধু ব্যথা যন্ত্রণার কথাটা ভাবলে হবে না, রোগটার কথাটা ভাবতে হবে। আর যাদের দেখা যায় যে জাস্ট স্টার্টিং হয়েছে, হয়তো আছে ওনার অস্টিওআর্থারাইটিস আছে, কিংবা হয়তো লাম্বার স্পন্ডিলাইটিস আছে, কোমরে ব্যথা আছে, তো হয়তো অল্প পরিমাণে ওনাদের জাস্ট স্টার্ট হয়েছে, কিন্তু এমনি নর্মাল যখন সিজন থাকে, গ্রীষ্মকাল যখন থাকে, বর্ষা যখন থাকে, তখন হয়তো এটার প্রবণতাটা অতটা দেখা যায় না। নর্মাল এক দুদিন একটু ব্যথা হয়, ওনারা মনে করেন হ্যাঁ একটু ব্যথা হচ্ছে, একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে নেয়, সেই সময়ের জন্য হয়তোবা সেটা কমে যায়। কিন্তু দেখা যায় যে শীতকাল যখন আসে, তখন সেই রোগের প্রবণতাটা ধীরে ধীরে বাড়তে থাকে, বিশেষ করে আর্থারাইটিস যদি শরীরের মধ্যে থাকে। তো সেই কারণের জন্য একটুখানি সচেতন হওয়া দরকার। তাদের দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের ব্যথা যন্ত্রণা একটু বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের কিছু রিপোর্ট করে দেখে নিতে হবে যে হ্যাঁ আমার আর্থারাইটিস আসছে কিনা। অনেক সময় দেখা যায় যে হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, বসতে গেলে উঠতে প্রবলেম হচ্ছে, সিঁড়ি ভাঙতে গেলে আওয়াজ হচ্ছে। তো এই সমস্ত সিমটমগুলো যদি দেখা যায়, তাহলে একটু শুরুতেই আমাদের স্টার্টিং এতেই একটা এক্সরে করে দেখে নিতে হবে যে ওখানে কোনো রকম ডিজেনারেটিভ ক্ষয় শুরু হচ্ছে কিনা। যদি ডিজেনারেটিভ ক্ষয় শুরু হয়, তাহলে কিন্তু শুরুতেই যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে অস্টিওআর্থারাইটিসের যে স্টেজ থাকে, অনেকগুলো স্টেজ, যেখানেতে আমাদের এই সাধারণ ক্ষয় থেকে শুরু হয় এবং লাস্টে যেতে গিয়ে যেখানে আমাদের হাড় ভেঙে পর্যন্ত যায়। তো সেই স্টেজে যাতে না যায় সেইটা একটুখানি খেয়াল রাখতে হবে। বা যাদের হয়তো আর্থারাইটিস আছে কিন্তু তার প্রবণতাটা এই সময়তে খুব বেশি আসছে, তাদের ক্ষেত্রে একটুখানি সচেতন হতে হবে যে হ্যাঁ আমার যদি আর্থারাইটিস
চলতে অসুবিধা হচ্ছে, যে একটা এক্সরে করে দেখে নেওয়া যে আমার আর্থারাইটিস ওখানেতে ডেভেলপমেন্ট করছে কিনা। নর্মাল যদি চোট আঘাত লাগে, তার জন্য ব্যথা যদি হয়, সেটা সাময়িক একটা সময়, সেই সময়ের পর কিন্তু সেই জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আর্থারাইটিস হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে কি হবে, আমাদের হাড়গুলোর ওপরতে এফেক্ট করতে থাকবে, এবং একটা সময় গিয়ে যদি আর্থারাইটিস খুব বেড়ে যায়, সেখানেতে দেখা যাবে যে একদম হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, ঘাড়ে প্রবলেম থাকলে ঘাড় ঘোরাতে অসুবিধা হচ্ছে, কোমরে প্রবলেম থাকলে কোমরেতে বসতে উঠতে গেলে একটা প্রবলেম হচ্ছে। তো এটা শুরুতেই একটুখানি দেখে দেওয়া দরকার, বিশেষ ক্ষেত্রে এই ঠান্ডার সময়। কারণ এই ঠান্ডার সময় আর্থারাইটিসের যে মেন লক্ষণ, যেটা হচ্ছে ব্যথা, সেটা কিন্তু একটুখানি বেড়ে যায়। একদম ঠিক কথা। তাহলে এই সময় আর্থারাইটিস বেড়ে যাওয়ার প্রবণতা কিন্তু আপনার মধ্যে রয়েছে, তাই আপনি সচেতন তো। কারণ এখন দেখা যায় চুলে পা ধরুক বা না ধরুক, আমাদের 30 পার হলেই কিন্তু হাঁটুতে কনকনানি, কোমরে ঝনঝনানি, ঘাড়ে একটা পেইন ফিল করা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়ছে। অর্থাৎ এই রোগটা আগে ছিল বয়স্কদের রোগ, সিনিয়র সিটিজেনদের রোগ, কিন্তু এখন মধ্য বয়সের আগে পৌঁছানোর আগে আমরা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি, যা আমাদের জন্য সত্যি অভিশাপ। তবে কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরোবো, কিভাবে এই অভিশাপের থেকে আমরা নিজেদেরকে রেহাই দেবো, সব বিষয়গুলো কিন্তু জানেন বিপির অভিজ্ঞ চিকিৎসকরা। আলোচনায় ফিরবো আপনাদের জন্য, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। কে বলছেন? বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার ডিম বেগুন ছিলেন এলার্জিতে গা ফুলে যায়। এটাকে দেওয়ার থাকি, তার সাথেও কথা একটু হয়ে যায়। আপনি কোনো ডক্টর দেখিয়েছেন এর জন্য? দেখিয়েছি, কিন্তু সমস্যার সমাধানটা হচ্ছে না, সেই জন্য আবার দেখি চেষ্টা করি। দেখুন, আপনি এই যে অ্যালার্জিটা আছে, আপনি কোন রকম টেস্ট করে দেখেছেন আপনার শরীরেতে আইজি লেভেলটা কত, মানে যেটা আমাদের মেনলি অ্যালার্জির জন্য বলা হয়, এই টেস্টটা করে দেখেছেন? দেখেছি, কিন্তু এটা এখন পরিমাণে বলতে পারছি না। আচ্ছা, মেনলি হচ্ছে আপনাকে যেটা ট্রিটমেন্ট করাতে হবে, সেটা হচ্ছে আইজি লেভেলের ওপরেতে ট্রিটমেন্ট করতে হবে। কিছু কিছু খাবার থাকে যাতে আমাদের অ্যালার্জি হয়, প্রথমত সেটাকে একটুখানি অ্যাভয়েড করা প্রয়োজন। এছাড়াও তার সাথে সাথে যদি আমরা আমাদের শরীরেতে অ্যালার্জি থাকে, তাহলে সেটাকে ট্রিটমেন্ট করাতে গেলে শুধুমাত্র যে অ্যান্টি অ্যালার্জিক হিসাবে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে সেটা নয়। আমাদের মেন যেটা কজ থাকে, যেটাকে আমরা বলি আইজি, সেই আইজির ওপরতে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তবে এই জিনিসটার আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। না হলে কি হবে, আপনি যখন ওষুধ খাবেন তখন হয়তো আপনি ঠিক থাকবেন, অ্যালার্জির যে রিয়াকশন সেইগুলো হয়তো হবে না, কিন্তু যখনই ওষুধের এফেক্টটা কমে যাবে আবার কিন্তু সেই অ্যালার্জি হবে। কারণ হচ্ছে আপনার ব্লাডের মধ্যে এই আইজি লেভেলটাকে কন্ট্রোল করতে হবে, ওইটা যদি বেড়ে থাকে আবার জিনিসটা ফেরত আসবে। তো হয়তো বা কোথাও না কোথাও দেখা গেলে একদিন আপনি ট্রিটমেন্ট করছেন, আপনি বলছেন যে হ্যাঁ না আমি ভালো হচ্ছি না, তার মানে আপনার লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না। অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনি হাওড়া থেকে বলছেন, হাওড়াতে আমাদের অনেক চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন, আপনার কাছাকাছি যে চেম্বার হবে সেখানে একবার আসুন, প্রিভিয়াস যা রিপোর্টস আছে, যা ট্রিটমেন্ট আপনি করেছেন, সেই প্রেসক্রিপশন সমেত একবার আমাদের কাছে আসুন, আমরা দেখে নিই। যদি প্রয়োজন হয় কিছু টেস্ট আমরা করিয়ে নেবো, না হলে ওই রিপোর্ট যদি আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই একটা ট্রিটমেন্ট আছে, যেটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, ওর মধ্যেই কিন্তু আপনি সুস্থ হবেন। একদম যে কোনো ধরনের শারীরিক সমস্যা, আমরা যেহেতু আজকে অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছি, তার মানে এটাই নয় যে এনবিপিতে শুধুমাত্র অস্থির সমস্যার ট্রিটমেন্ট আছে। যে কোনো ধরনের সমস্যা, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, তার পাশাপাশি যেহেতু মরশুমটা শীতের, তাই শুষ্ক একটা কাজ করে, সেখানে স্কিন বা হেয়ারের নানা রকমের সমস্যা বেড়ে যায়। তো সেখানেও কিন্তু আমাদের আলাদা করে এনবিপি ভাবনা চিন্তা করছে, আমাদের লাইভ এগেন্স একটা নতুন ডিভিশন আছে। যাদের যার সমস্যা, জাস্ট আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করুন, ফোন করুন, কথা বলুন, আর জানুন যে আপনার সমস্যার সমাধান ঠিক কোন চেম্বারে গেলে আপনি পাচ্ছেন, আপনার নিকটস্থ কোন চেম্বারটি রয়েছে। অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছি। ভগবান আমাদের খুব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে, এবং এই সুন্দর ভাবেই আমাদের থাকাটা উচিত। কিন্তু কি দেখা যায় যে কিছুদিন পর কোমরে ব্যথা, আপনি ঝুঁকে হাঁটছেন, হাঁটুতে ব্যথা, দেখিয়ে হাঁটছেন। তো এই সমস্যাগুলো আমাদের সৌন্দর্যকেও কিন্তু কষ্ট করে, কষ্ট তো আপনি পাচ্ছেন। পাশাপাশি অল্প মানে বয়সের কোনো মানুষকে, মানে স্যার আপনি তো জানেন আমাকে অনেক বেশি, যে চেম্বারে যখন আসে আমি দেখি যে হয়তো 45-50-এর ওঠায় যায়নি, সে
হচ্ছে, কারণ কি তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা। মানে এটা কি কোনো জীবন? মানুষ তো বাঁচবে 100 বছর পর্যন্ত, জীবনের অর্ধেক জায়গায় এসে যদি সে নিজের পায়ে সোজা হয়ে না দাঁড়াতে পারে, তাহলে বাকি জীবনটা সে কিভাবে কাটাবে? তো এই সমস্যাটা আমাদের অবশ্যই আর্থ্রাইটিসের সমস্যারই একটা পার্ট। আমি স্যারের থেকে আলোচনা করবো, সবকটা বিষয় নিয়ে একটু ছুটে যাওয়ার চেষ্টা করবো। তবে তাকে দেখে নিয়ে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি কি এরকম গলাটা জ্বালা করছে? কোথা থেকে ফোন করছেন? আমি বলছি হুগলি থেকে। হুগলি থেকে? মানে কিছু খেয়ে গলা জ্বালা করছে? হ্যাঁ, কিছু খেলে বা কি না জল খাচ্ছি, খুব গলাটা জ্বালা করছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 26 বছর। 26। কোন রকম থাইরয়েড আছে? মানে ওইভাবে কোনো চেক করাইনি। ঠিক আছে, আপনি প্রথমত একটা থাইরয়েড টেস্ট করান। আর হচ্ছে সেকেন্ড, আপনার এই যে গলা জ্বালা করছে, ওটা একটুখানি দেখতে হবে যে ওখানে কোনো রকম আলসার ফর্মেশন হচ্ছে কিনা। কারণ নর্মাল যদি জল খেলেও আপনার গলা জ্বালা করে, সেটা দুটো কারণ হয়। একটা, অনেক সময় কি হয়, আমাদের যদি অ্যাসিডিটির কোনো রকম প্রবলেম থাকে দীর্ঘদিন, সেখান থেকে একটা জিআরডি বলে, সেখান থেকে একটা গলা জ্বালার প্রবণতা থাকে। আর যদি আপনার নর্মাল অ্যাসিডিটি যদি কোনো রকম ভাবে না থাকে, তাহলে কিন্তু লোকাল আমাদের গলায় যদি লোকাল কোনো রকম কিছু ইনফ্লামেশন হয়, কিংবা যদি কোনো রকম আলসারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জ্বালা ভাব আসতে পারে। তো ফার্স্ট আপনাকে একটাই কথা বলবো, আপনি একটা থাইরয়েডের টেস্ট করান, করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার কাছে যেখানে হবে সেখানে একবার আসুন। যদি এরপরও ফার্দার কোনো রকম টেস্ট করে জানার প্রয়োজন মনে হয়, তাহলে আমরা বলে দেবো, সেই টেস্টগুলো করবেন। ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু আগে ডায়াগনোসিসটা দরকার, যে আমি কোন পারপাসে ট্রিটমেন্টটা করবো। গলা জ্বালা হচ্ছে, একটা ওষুধ দিয়ে দিলাম, সেখানে জ্বালা ভাব কমে যাবে, তা বলে এটা নয় যে আপনার রোগটা ভালো হয়ে গেল। আপনার টার্গেট থাকবে রোগটাকে ভালো করা, আর রোগটা তখনই আপনি ভালো করতে পারবেন যখন আপনি জানতে পারবেন আপনার কি হয়েছে, আপনি কি জন্য ট্রিটমেন্ট করছেন। কারণ আমরা দেখেছি অনেকেই আসে, অনেকে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসে। যদি আমি এই ব্যথা যন্ত্রণার কথাই বলি, যে আমার ব্যথা হয়েছে, আমাকে ওষুধ দিয়েছে, ব্যথার জন্য ওষুধ দিয়েছে, কিন্তু রোগটা কি, কি কারণে? ব্যথাটা তো আপনার রোগ নয়। আপনার রোগটা নয় অস্টিওআর্থ্রাইটিস হবে, নয় আপনার লাম্বার স্পন্ডালাইটিস হবে। তো সেই রোগটা ট্রিটমেন্ট করতে হবে, তবে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। ঠিক আপনার ক্ষেত্রেও বলবো, গলা জ্বালা হচ্ছে, তার অনেক রকম কারণ থাকে, সেইটাকে খুঁজে বার করতে হবে, সেইটা ট্রিটমেন্ট করতে হবে, তবে আপনি এটা পার্মানেন্ট সলিউশন পাবেন। এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে সম্পূর্ণভাবে ওখানে গাইড করে দেবে। একদম, কারণ হেল্পলাইন নাম্বারে ফোন করলে কিন্তু অনেক বড় বড় সমস্যারও সমাধান হয়, অনেক ছোট সমস্যা যেটা নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগছেন তারও কিন্তু সমাধান পাবেন। তাই সমস্যা আমার ছোট নাকি সমস্যা আমার বড়, সেটা আপনি ভাববেন না, ভাববেন অভিজ্ঞ চিকিৎসকের না। তাই এক্সপেরিমেন্ট না করে আপনি আপনার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো থাকুন। স্যার থেকে একটু জানতে চাইবো, যখন এই সোজা হয়ে না হাঁটতে পারে মানুষগুলো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে, তখন তাদের একটা প্রশ্ন থাকে যে আমাকে অপারেশন করতে বলা হয়েছে। আমরা সব প্যাথেরই পক্ষে আছি, সব প্যাথের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু পাশাপাশি আমি একটু জানতে চাই স্যার, যে অপারেশন বা ইনজেকশন যদি আমি করতে না চাই, আমরা যদি বিকল্প কোনো পথ খুঁজতে চাই, তখন এনবিপি কি আমাদের কোনো পথের উপদেশ দিতে পারছে? অবশ্যই আছে, কারণ আমরা ট্রিটমেন্ট করছি। সেটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস বলুন, সার্ভাইকাল স্পন্ডালাইটিস বলুন, কিংবা হাঁটুর সমস্যা, উইদাউট সার্জারিতেই আমরা ট্রিটমেন্ট করছি। এরকম বহু পেশেন্ট আছে যাদেরকে সাজেস্ট করা হয়েছিল সার্জারির জন্য, কিন্তু তারা নর্মাল আছে, এখন নর্মাল লাইফ লিড করছে। আর মেনলি জিনিসটা হচ্ছে আমাদের এই যে সার্জারির কাছাকাছি এলো কি করে। এই যে নর্মালি আমরা বলছি যে একটা সময় দেখা গেছিল যে এজেড পার্সনরা আমাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক কম বয়সে সেটা আসছে, যাদের আমাদের ঘাড়ের সমস্যা নিয়ে, কোমরের সমস্যা নিয়ে, কিংবা তার সাথে সাথে অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস, যেটা আমাদের নর্মাল যেটা স্ট্রাকচার আমাদের সেটাকে একদম দেখিয়ে দেয়। তো এই সমস্ত রোগগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে একটাই, যে লাইফস্টাইল। আগেকার লাইফস্টাইল ছিল আলাদা, এখনকার লাইফস্টাইলটা ছিল হচ্ছে আর কি আলাদা। কারণ আমাদের হাড়ের জন্য যে পুষ্টিটা আমাদের দরকার, আমরা কিন্তু রেগুলার বেসে সেই পুষ্টিটা পাচ্ছি না। এই কারণের জন্য পাচ্ছি না, যে কারণ আমরা ঠিকঠাক মতো করে খাবার ইনটেক করছি না। একটা হাড়ের একটা পুষ্টি লাগে, যেখানে ক্যালসিয়াম, মিনারেল, এই সমস্ত জিনিসগুলো
পর্যাপ্ত পরিমাণে দরকার, কিন্তু আমরা সেই জিনিসটা ঠিকঠাক মতো নিচ্ছি না। তার সাথে সাথে আমরা যে কাজ করছি, দেখা যাচ্ছে যে অনেকে অনেক টাইম ধরে বসে ঘাড় ঝুঁকিয়ে ল্যাপটপের সামনে কাজ করছেন, কিংবা এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে কাজ করছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসছে খুব বেশি, আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আসছি আলোচনাতে। একদম একদম ঠিক এই আলোচনা থেকে আবারও ফিরবো যে আমাদের প্রত্যেক দিনের কাজ বা আমাদের অভ্যাস আমাদের সমস্যায় কতটা বেশি ফেলতে পারে। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার যখন খাবার পরে মুখ পড়ে যায়। কিছু খাবার পর মুখ টক হয়ে যায়। বয়স কত আপনার? 35 বছর। 37 বছর। এই যে মুখ টক হয়ে যাচ্ছে, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করেছেন বা কোনো রকম রিপোর্ট করেছেন? না না না। আচ্ছা, খুব কি খালি পেটে থাকতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেনলি যেটা আপনার সমস্যা, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি যে মুখ টক হয়ে যাওয়াটা, যেটা আমাদের একটা অ্যাসিডিক রিয়াকশন হয়, এটা দীর্ঘ সময় এবং দীর্ঘদিন ধরে যদি আমরা খালি পেটে থাকি, সেখানে একটা স্টমাকের মধ্যে অ্যাসিডিক রিয়াকশন হয়, এবং এই অ্যাসিডিক রিয়াকশনের জন্যই আমাদের কিন্তু মুখ টক হয়ে যায়। এর পেছনে দুটো কারণ আমরা সবসময় বলি, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। এর জন্য দুটো কারণ থাকে। এক হচ্ছে আমাদের লিভার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্টমাক। যেহেতু আপনার টক ভাবটা হচ্ছে, এখানেতে স্টমাকের মধ্যে অ্যাসিডিক রিয়াকশন হচ্ছে, যদি এটাকে তাড়াতাড়ি না সারাতে পারেন, এই অ্যাসিডিক রিয়াকশন যদি এটা হতেই থাকে, এটা কিন্তু স্টমাকেতে আলসার হওয়ার একটা কারণ। তো সেই কারণে আপনাকে বলবো যে এটাকে ছোটভাবে নেবেন না। অনেকেই কি করে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটিকে ছোটভাবে নেয়, কিন্তু যদি দেখা যায় যে আমাদের অ্যাসিডিক রিয়াকশন আছে, সেখানে কিন্তু স্টমাকে আলসার হওয়ার চান্স থাকে। যদি নর্মাল আমাদের গ্যাস্ট্রাইটিস থাকে, সেখানে কিন্তু লিভারের অনেক রকম বড় রোগ হতে পারে। তাই এটাকে ট্রিটমেন্ট করান, অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে এবং পার্মানেন্ট সলিউশন আছে। এই নয় যে আপনার অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ খেতে হবে, সেটা না। যদি আপনার স্টমাকটাকে ঠিক করা যায়, তাহলে কিন্তু এই অ্যাসিডিটিক প্রবলেমটা চলে যাবে। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কোথায় আপনার কাছে হবে ওখানে একবার আলোচনা করুন, আপনাকে ঠিক গাইড করে দেবে। একবার আসুন, আমরা দেখে নিই, অবশ্যই এর সলিউশন আপনি পেয়ে যাবেন। একদম কিছু কমন কিছু নাম আছে, এই যে নামগুলো প্রত্যেকটা পরিবারে খুঁজলেই কিন্তু পাওয়া যায়। তার মধ্যে সবার উপরে যেমন রয়েছে পেটের সমস্যা, কম বেশি বড় ছোট মেজো সেজো সবারই রয়েছে। অস্থির সমস্যা, সুগারের সমস্যা, প্রেশারের সমস্যা। সমস্যাগুলো ভীষণ কমন, খুব চেনাশোনা, খুব জানাশোনা, কিন্তু সমাধানটা পাওয়াটা কিন্তু ভীষণ টাফ, কারণ সঠিক জায়গায় আপনি যাচ্ছেন না। তাই যদি সঠিকভাবে নিজেকে সুস্থ রাখতে চান দীর্ঘদিন ধরে, ওই অল্প কিছুক্ষণের জন্য না, দীর্ঘ মেয়াদে একটা সুস্থতা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই 9820235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করবেন। স্যার বলছিলেন ওই আমাদের কিছু অভ্যাস যার কারণে আমাদের সমস্যা আসতে পারে। আমাদের ডেলিকেট যেটা লাইফস্টাইল, আমরা তো ঠিকঠাক ভাবে সেটা করি না। যেমন একটা পার্ট বললাম খাবারের, সেরকম একটা পার্ট হচ্ছে আমাদের শরীর চর্চা। এই যে আমরা অনেকক্ষণ ধরে বসে কাজ করছি, তারপরে কিন্তু যখন আমরা বাড়িতে যাচ্ছি, আমাদের কিন্তু কোনো রকম শরীর চর্চা নেই। এর ফলে কি হয়, এই যে মাথা হেড করে অনেকক্ষণ কাজ করা হচ্ছে, আমাদের সার্ভাইকাল রিজনের যে হাড়গুলো থাকে, তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয় এবং সেখানে একটা ইনফ্লামেশন, মানে ফুলে যায়। এর ফলে কি হয়, যখন স্টার্টিং হচ্ছে, আপনি দেখছেন কাজ করার পর ঘাড়টাকে ঘোরাতে পারছেন না, একটু এদিক ওদিক করার পর সেটা নর্মাল হয়ে গেল। কিংবা খুব যদি ব্যথা হচ্ছে, আপনারা একটা পেন কিলার নিয়ে এসে খেয়ে নিচ্ছেন, এর ফলে সাময়িক আপনি রিলিফ পেয়ে যাচ্ছেন, আপনি বললেন না এটা কিছুই নয়। ঠিক সেম আমাদের কোমরের ক্ষেত্রে, ঠিক সেম আমাদের হাঁটুর ক্ষেত্রে। তো এর ফলে কি হচ্ছে, এই যে একটা পেন কিলার খেয়ে সাময়িক একটা রিলিফের পেছনে ছুটতে গিয়ে আমরা কিন্তু মেন যেটা রোগ, সেটাকে কিন্তু আমরা দেখছি না। সেই রোগটা কিন্তু ডে বাই ডে আপনার যদি সার্ভাইকাল রিজনে হয়, সেখান থেকে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের দিকে এগোচ্ছে। কোমরে যদি আপনার ব্যথা যন্ত্রণা দীর্ঘদিন ধরে থাকে, সেখানেতে লাম্বার স্পন্ডাইলাইটিসের দিকে এগোচ্ছে। হাঁটুর ক্ষেত্রেও অস্টিওআর্থারাইটিস। এই গাফিলতির জন্য কিন্তু আমরা সেই স্টেজগুলোতে পৌঁছচ্ছি, যেখানেতে আমরা একদম ঘাড়কে ঘোরাতে পারছি না, বসলে উঠতে পারছি না, অসহ্য যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, হাঁটু আমরা ভাঁজ করতে পারছি না, সেই স্টেজটায় চলে আসছি। কারণ হচ্ছে এর প্রত্যেকটার একটা স্টেজ থাকে। আমরা যদি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ধরি, যে আমাদের প্রথমে কি হয়, একটা ক্ষয় হয়। আমি আসছি আলোচনা।
আপনাদের ফোনটা একদম ধরে একদম। তার আগে একটু দেখি কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি ডাক্তারের সাথে কথা বলবো। অবশ্যই কথা বলবেন। আগে কে বলছেন, কোথা থেকে বলছেন, আমরা একটু হ্যাঁ, শুনি। আমি কোথা থেকে বলছি মানে কানপুর থানা। শ্যামপুর, আচ্ছা, হাওড়া। হ্যাঁ, বলুন, আর সমস্যা কি? বলুন। সমস্যা বলতে আমার নিচে ওই এরা কোলবাড়ি যেটা হয় ওইটা কি বলে কি? কোলবাড়ি যেটা প্রস্টেট? হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ ছেলেদের প্রচুর গ্যাসের একটা আছে আচ্ছা, আর কোলবাড়ি যেটা একটা মানে কাগজের মতো যে ফুলভাগে যেটা বলছেন সেটা নাকি কোনো রকম ফুলে আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ওটা কি বলে গেল ও যেখানটা ফুলে আছে সেখানে কি কোনো রকম ব্যথা যন্ত্রণা করে? না ব্যাপার সম্পর্কে কিছু নাই শুধু মানে কাগজের মধ্যে তুলে রেখেছি আর ওই মায়ের খোলা হয়ে আছে আচ্ছা, দেখুন আপনি যে প্রবলেমটার কথা বললেন, এক তো গ্যাস অম্বলের কথা বললেন, সেটা কমন জিনিস, সেটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায় তাহলে অবশ্যই এটা থেকে পার্মানেন্ট সলিউশন আছে। কিন্তু আপনি যেটা বললেন যে কোলভাগে যে ফোলা অংশটা আছে, এবার টেলিফোনের মাধ্যমে আমি জাস্ট শুধু শুনতে পেলাম যে ওখানে একটা ফোলা ভাব আছে, কিন্তু কয়েকটা জিনিসের দেখতে হবে যে জায়গাটা নরম আছে কিনা, কিংবা এক জায়গা ফিক্সড কিনা, কিংবা ওইটা মুভ করছে কিনা, কারণ এইগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম রোগ। তাই অবশ্যই যদি একটা জায়গায় ইনফ্লামেশন থাকে, ফুলে থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো সেখানে তো প্রবলেম তো আছে। তাহলে প্রবলেমটা যদি থাকে সেটাকে বাড়িয়ে লাভ নেই, একবার চেক আপ করিয়ে নিন, দেখিয়ে নিন। যদি একটা ফোলা ভাব মানে সেখানে একটা টিউমার টাইপ, সেখানে একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো শুরুতে এটাকে যদি আপনি দেখিয়ে নেন, কনফার্ম হয়ে নেন যে না এটা নর্মাল, অবশ্যই সেটা খুব অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যদি সেখানে কোনো রকম খারাপ কিছু ডেভেলপমেন্ট করে, তাহলে যদি আমরা প্রথমেই সেটাকে ডিটেক্ট করে নিতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে। তো সেই কারণে বলবো যে এটাকে ফেলে রাখবেন না, সেটা ভালো হোক খারাপ হোক একবার দেখিয়ে নিন, কারণ না দেখলে আমরা এই জিনিসটা বলতে পারবো না। অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন বলে দিচ্ছি যে হ্যাঁ গ্যাস হয়েছে এর জন্য এইটা করবেন, কিন্তু এটাকে জানতে হবে যে এক্সাক্ট কি হয়েছে। তাই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যেখানে হবে সেখানে একবার আসুন, ওনাকে একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই, দেখে অবশ্যই বলে দেবো যে এইটার সলিউশন কি আছে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য একটু চট করে একটু বলে দিতে চাই যে কোথায় কোথায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। আর চেম্বার কিন্তু আমাদের বহু জায়গায় রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দূরের চেম্বার গুলো। দূরের চেম্বার বলতে আমাদের আসামে কিন্তু চেম্বার রয়েছে, তেমন শিলচরে আমাদের চেম্বার রয়েছে, সামনে আমাদের শিলচর চেম্বার রয়েছে, এবং শিলচর চেম্বার এবার কিন্তু থাকছেন আমাদের ডিরেক্টর ডক্টর বি শর্মা। পাশাপাশি খড়গপুরে চেম্বার পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে চেম্বার রয়েছে, এ যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন স্যারকে অর্থাৎ ডক্টর এ হালদারকে। পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। গুয়াহাটিতেও এবারে কিন্তু স্যার থাকছেন, অর্থাৎ আসামের শিলচর এবং গুয়াহাটি দুটি গুরুত্বপূর্ণ চেম্বারেই কিন্তু এবার ডক্টর বি শর্মা থাকছেন। যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন এবং অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে, পেয়ে যাচ্ছেন স্যারকে ডক্টর এ হালদারকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং হেরিয়া চেম্বারও কিন্তু পেয়ে যাচ্ছেন স্যারকে অর্থাৎ ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন চেম্বার আমাদের বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর আর দে কে, মালদায় পেয়ে যাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে, আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবার পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, তার পাশাপাশি আপনারা আলিপুরদুয়ারে কিন্তু এবার পাচ্ছেন স্যারকে অর্থাৎ ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আরামবাগে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে কিন্তু ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন আপনারা ডক্টর এস খানকে। তারপরে মেচেদায় আমাদের চেম্বার রয়েছে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে। আসানসোল চেম্বারে প্রত্যেকবারের মতন এবারও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে, এবং আপনারা ঝাড়গ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। প্রত্যেকটি চেম্বার ভীষণ গুরুত্বপূর্ণ, একটু আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার নিকটস্থ চেম্বারকে নির্বাচন করবেন। কলকাতায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে আপনারা পেয়ে যাবেন, হাজরায় আমাদের চেম্বার পেয়ে যাবেন,
হাতিবাগান আমাদের চেম্বার পেয়ে যাবেন, এবং অবশ্যই আপনারা কিন্তু খিদিরপুরে আমাদের চেম্বার পাচ্ছেন। হাওড়া থেকে প্রচুর মানুষ আমাদের ফোন করে, তারা কিন্তু শিবপুর, বাটিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। একটু আপনার নিকটস্থ কোন চেম্বারটি রয়েছে একটু বুঝে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের চেম্বার। টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, অর্থাৎ 93023557 বা 37। অবশ্যই নাম্বারগুলোতে ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, কে আছেন শুনবো। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে সাহেব মন্দির বলছি। সাহেব বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার শীতকালে প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, এ থেকে মুক্তি পাওয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে মাথার যন্ত্রণা হচ্ছে, এটা কি পুরো মাথাটা যন্ত্রণা হয় না একটা কি? মাথার মিডল পজিশনটা যন্ত্রণা হয়। মিডিল পজিশন। এর সাথে সাথে কি আপনার নাক ব্লক হয়ে যায়, সর্দি জমে যায়? না না আচ্ছা, নাকে কি কোনো রকম ইনফ্লামেশন বা ফোলা আছে, কখনো কি লক্ষ্য করেছেন? না, নাকের ওগুলো নাই, মাথার যন্ত্রণা হয় এবং মাথার মিডল পজিশনটা প্রচন্ডভাবে গরম হয়, মানে হিট মতো হয়। আচ্ছা, দেখুন, এটা যেটা প্রবলেম, এটার সলিউশন আপনি দুটো ভাবে পাবেন। একটা হচ্ছে অবশ্যই একটা মেডিসিনাল কোর্স আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের একটা পঞ্চকর্মের পার্ট আছে, যেটাকে আমরা বলি শিরোধারা। অনেক সময় কি হয় যে আমাদের মাইগ্রেনের কিছু স্টার্টিং হলেও এই প্রবলেমটা হয় যে পার্সিয়ালি কোনো একটা জায়গাতে ব্যথা হবে, পুরো মাথাটা ব্যথা হবে না। আবার সেটা কারোর ক্ষেত্রে গ্রীষ্মকালে রোদেতে হয়, কারোর ক্ষেত্রে ঠান্ডার সময় হয়, সেটা একটু দেখতে হবে। আবার এটার সাথে সাথে আমাদের কিন্তু নাকের ইনফ্লামেশনও একটুখানি ডেভেলপ করে, হয়তোবা আপনার এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এটা যদি থাকে আস্তে আস্তে নাকেতেও একটা ইনফ্লামেশন আসে। তো আপনার ক্ষেত্রে বলবো অবশ্যই এর সলিউশন আছে, কিন্তু আপনার ক্ষেত্রে এটা দুটোভাবে করতে হবে। মেডিসিনাল একটা ট্রিটমেন্ট যেরকম আছে, তার সাথে সাথে পঞ্চকর্মটা আপনার লাগবে, পঞ্চকর্মের একটা পার্ট লাগবে, যেটাকে বলা হয় শিরোধারা। তো অবশ্যই আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হাওড়া থেকে বলছেন, অনেক জায়গায় আমাদের চেম্বার আছে, আপনার কাছে কোনটা হবে ওখানে তো একবার বলুন, একবার আসুন, এসে একবার দেখান, অবশ্যই এর পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। একদম একদম। আর টিভি স্ক্রিনেও নাম্বার আপনি পেয়েই যাচ্ছেন, 93023557 বা 37। সেই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন। এবার একটা গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে যারা পৌঁছে যান এনবিপি ইউনানি আপনাদের রিসার্চ সেন্টারে, তারা কেমন আছে। এটা দেখলে তো আপনার কনফিডেন্সটা বাড়বে, আপনার বিশ্বাসটা বাড়বে এনবিপির কাজের উপর। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য কাপাসিয়া গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার আর্থ্রাইটিস ছিল, ভীষণ হাই লেভেলে ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানা চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটা আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটা সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? নন্দ বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ, সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ, আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না, হুম, সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি ডায়াবেটিস রিসার্চ সেন্টারে হ্যাঁ এই যে জিনিসটা কি যে
বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে মোটামুটি, ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এনবিপি উনানি আবেদন সার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো আরো একবার অনেক অনেক স্বাগত। আমাদের এই অনুষ্ঠান মানে আপনাকে সব দিক থেকে ভালো রাখা, সব দিক থেকে সুস্থ রাখা। কিন্তু আপনি বর্তমানে অনেকগুলো সমস্যায় জর্জরিত, আপনার পরিবারের মানুষ অনেকগুলো সমস্যায় ভুগছেন। কারণ কি বলুন তো, দোষ কিছুটা আমাদের নিজেদের থাকে, দোষ কিছুটা পরিবেশের থাকে, দোষ কিছুটা সময় থাকে, দোষ কিছুটা আমাদের কাজের এবং আমাদের অভ্যাসের থাকে, এবং তার পাশাপাশি আমাদের বিভিন্ন রকম যে মানে ভেজাল খাবার, বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ, এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এখন আক্রান্ত, রোগে আক্রান্ত। কিভাবে এই রোগের থেকে আমরা রেহাই পাবো জানার ইচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের থাকে। কিন্তু শুধুমাত্র অনুষ্ঠান শুনলে হবে না, কার কি হলো বুঝলে হবে না, আপনার নিজের কতটা হলো সেটা কিন্তু দেখতে হবে। কারণ প্রত্যেক সাকসেসফুল পার্সনের কিছুটা স্বার্থ রেখে চলা উচিত, মানে একটু হলেও তাদের একটু সেলফিশ হওয়ার দরকার আছে। অনেকটা সেলফিশ না, একটু সেলফিশ হোক নিজের জন্য। কারণ নিজেকে সবার আগে ভালো রাখবো, নিজের প্রিয় মানুষকে আমাকে ভালো রাখতে হবে, তারপরে অন্য কারোর কথা আমি ভাববো। তাই এইটা যদি আপনি ভাবনা চিন্তার মধ্যে রাখেন তাহলে অবশ্যই আমি আপনার সাথে রয়েছি। কারণ যে নিজেকে ভালো না বাসে সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। তাই কিভাবে নিজে সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, আজকে এই বিষয়গুলো নিয়ে আরো একবার আলোচনা করব। সমস্যা তো হাজারো রয়েছে, আলোচনা তো সব করতে পারবো না, অল্প কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য নিশ্চয়ই কথা বলবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আবেদন রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি আজকে যে বিষয়টা প্রথমে নির্বাচন করব সেটা হচ্ছে সুগার। এমন একটা বিষয় যেটা প্রথমে নির্বাচন তো করলাম, কিন্তু এটা শেষ নেই। আমি যদি চাই 7-8টা এপিসোডও এটা নিয়ে আমি আলোচনা করতে পারি, কারণ এটা নিয়ে এত কিছু বলার আছে। কিন্তু এই যে ফোন চলে আসে, আপনাদের কথা বলতে হয়, আপনাদের কথা শুনতে হয়, আপনাদের সমস্যারও স্যারকে উত্তর দিতে হয়। তবে যতটা সম্ভব সুগার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক আমরা কিন্তু আজকে আপনাদের সামনে ডিসকাস করব। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শ্যামপুর থেকে বলছি। শ্যামপুর থেকে, তাই তো? কথা বলবো? হ্যাঁ বলুন, স্যার শুনছেন, বলুন কি সমস্যা আছে। হ্যাঁ, বলছি যে আমার স্বামীর তো মানে হার্নিয়া হয়েছে। আচ্ছা, হার্নিয়া হার্নিয়া হয়েছে। হার্নিয়া হয়েছে, ওটা কি অপারেশনের থেকে মানে ডাক্তার বলছে অপারেশন করছে। আচ্ছা, সাইজটা কি বলতে পারবেন? আর ওনারও কি ডাক্তার বলছে অপারেশন করতে এটা। আচ্ছা, দেখুন আপনাকে একটা কথা বলি, এটা আপনার জন্য এসে গেল কি ওটা কি ভাবে? এবার দুটো জিনিস আপনাকে একটুখানি জানতে হবে। এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম যে সাইজটা কি বলতে পারবেন, সাইজটা কি এখন আপনার বলা সম্ভব? আচ্ছা, ওখানে যেটা আপনাদের মানে কোথায় হ্যাঁ, আমি সেই কারণেই বললাম। কি হয়েছে? হ্যাঁ অবশ্যই, কি হয়েছে? আপনি শুনতে থাকুন। মেন জিনিস হচ্ছে আপনাকে যেটা আমি জিজ্ঞাসা করলাম, মেন যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সাইজ। যদি সাইজটা নর্মাল আয়ত্তের মধ্যে থাকে অবশ্যই সেটা উইদাউট সার্জারিতে ঠিক হয়। এবার দেখা যায় যে অনেকের কি হয়, সিমটম চলে আসে যে খুব অসহ্য ব্যথা যন্ত্রণা হচ্ছে, উঠতে বসতে পারছে না, সাইজ অনেক পরিমাণ বেড়ে গেছে, সেখানে কিন্তু ইমার্জেন্সি কিছু ব্যবস্থা লাগে নিতে। কিন্তু যদি নর্মাল আয়ত্তের মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো রকম সার্জারির প্রয়োজন হয় না। এবার এই জিনিসটা ডিসাইড তখনই করতে পারবো যখন ওনার রিপোর্টটা আমরা দেখতে পারবো। কারণ যে সাইজটাতে আমাদের উইদাউট মেডিসিনে হয়, যদি সেই সাইজের মধ্যেই থাকে তাহলে অবশ্যই তার জন্য কোনো রকম সার্জারির প্রয়োজন নেই। তো আপনার ক্ষেত্রে একটাই বলবো যে ওনার রিপোর্টটা নিয়ে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখে আপনাকে গাইড করে দেবো যে এইটা মেডিসিন দ্বারা যাবে না এর জন্য সার্জারির প্রয়োজন আছে। যদি নর্মাল এতে থাকে অবশ্যই এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, উইদাউট সার্জারিতেই আপনি ভালো হবেন। বেশ, উইদাউট সার্জারিতে প্রচুর রোগের থেকে কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের ভালো রেখেছে, এর প্রমাণ আপনারা নিজেরাই জানেন। তো তারপরও যাদের এই প্রশ্ন রয়েছে, আমার হার্নিয়া না আমার অন্য কোনো সমস্যা, তার জন্য আমি অপারেশন করতে চাই না, একবার স্যারকে জিজ্ঞাসা করুন না, বা হেল্পলাইন নাম্বারে ফোন করুন না, উত্তর একদম পেয়ে যাবেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম।
হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মুখে প্রচুর ব্রণ বেরিয়েছে, কিন্তু এখন ওই ব্রণগুলো ভালো হয়ে গেছে, কিন্তু মুখে ওই কালো স্পটগুলো থেকে গেছে, ওইগুলো কিভাবে আমি করবো? বয়স কত? 35। 35। দেখুন, ব্রণর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের কিছু হরমোনাল প্রবলেমের জন্য হয়। তো ব্রণ যদি ঠিক অবশ্যই এটা বিভিন্ন রকম প্রবলেমের ট্রিটমেন্ট হচ্ছে, তো অবশ্যই হবেন এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেম না হয় তারও একটা সুন্দর গাইডলাইন আপনাকে দিয়ে দেবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ডেফিনেটলি এটার ট্রিটমেন্ট আছে। একদম। আমরা এবার যাব আলোচনার বিষয়বস্তু আজকে আমাদের সুগার। দীর্ঘদিন ধরে স্যার আপনি আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে যুক্ত, বহু বছর ধরে পেশেন্ট দেখছেন, বহু বছর ধরে বহু পেশেন্টকে আপনি ভালো করেছেন। সুগার বা ডায়াবেটিস নিয়ে আপনার ধারণা এবং পেশেন্টের মধ্যে এর প্রবণতা এবং এর প্রখরতা সবটাই অল্প অল্প করে একটু শুনবো। দেখুন, মেনলি আমরা যখন পেশেন্ট দেখি বা আমরা যখন বলা শুরু করেছি যে সুগার নিয়ে অত টেনশন নেবার কিছু নেই, সুগার জন্য আপনাকে আজীবন ওষুধ খেতে হবে না, অনেকেই মনে করেন যে না এটা কিভাবে সম্ভব, কিন্তু আমরা করে দেখিয়েছি বা এখনো দেখাচ্ছি যে সুগারকে যদি আমরা সাইন্টিফিক্যালি ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি এটা একটা সময় গিয়ে কন্ট্রোলে থাকবে। শুধু কন্ট্রোলে থাকবে নয়, এর সাথে সাথে আমাদের আয়ুর্বেদে বিভিন্ন রকম ওষুধ আছে, ওষুধ শুধু বলবো না, হার্বাল জিনিস আছে যেগুলো আমরা ঘরের আশেপাশেই পাই, কিন্তু আমরা সেই জিনিসটাকে জানি না। বিভিন্ন রকম হার্বস আছে, যদি আমরা প্রপারলি ভাবে সেই হার্বসগুলোকে ইউজ করতে পারি তাহলে কি হবে, আমাদের আজীবন কোনো রকম সুগারের মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এখনো অনেক পেশেন্ট আছে রানিং চলছে, যারা হয়তো 2 বছর 3 বছর হয়ে গেল মেডিসিন বন্ধ আছে, কিন্তু তারা সেই হার্বসগুলোকে ইউজ করছে, ওনার কিন্তু কোনো রকম প্রয়োজন হচ্ছে না কোনো রকম মেডিসিনের। হ্যাঁ, এবার অনেকে আবার বলেন আসার পরই যে আমাকে হার্বসগুলো বলে দিন, কিন্তু সেটা নয়, একটা সাইন্টিফিক্যালি ব্যাপার আছে। আপনার সুগার আছে, সুগার কন্ট্রোল হচ্ছে না, আপনি ওষুধ খাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনার নয় বাড়ছে, তখন ওষুধের ডোজ আপনাকে বাড়াতে হচ্ছে, যদি কমে যায় সেটাকে কমাতে হচ্ছে। এরপর আবার একটা স্টেজে গিয়ে যদি দেখা যায় যে না সুগার আপনার কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, তখন লাস্ট স্টেজে কি করা হচ্ছে, ইনসুলিন সেটাকে বাইরে থেকে পুশ করা হচ্ছে। এটাই হচ্ছে ট্রিটমেন্টের প্রসেস। কিন্তু না, যদি আমরা ভালো করে সাইন্টিফিক্যালি জিনিসটা জানি যে আমাদের সুগারটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই হিসাবে যদি আমরা ট্রিটমেন্ট করি, যেটা আমরা করে থাকি, তাহলে একটা সময় গিয়ে অবশ্যই মেডিসিনকে বন্ধ করা সম্ভব। ধরুন আমাদের সুগারটা কেন হচ্ছে, আমাদের প্যাঙ্কিয়াসের একটা প্রবলেমের জন্য। আমি আসছি সেটাতে, একদম একদম, কারণ সুগার কেন হচ্ছে জানার প্রয়োজনীয়তা সব থেকে বেশি, কারণ এখন ঘরে ঘরে সুগার মহামারীর আকার ধারণ করেছে। যাই হোক, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রিন্দাদি বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি বলছি যে গড়িয়া। গড়িয়া থেকে। কি সমস্যা আছে? আমার না মানে সারা গায়ে আজকের পড়ে গেছে আর কি, মানে কোথাও অল্প ছিল, একটা দুটো ছিল, এখন দেখছি সারা গায়ে ওটা পড়ে যাচ্ছে, মানে পিঠ গলা এরকম পড়তে যাচ্ছে। মানে এটার কি প্রবলেম হচ্ছে? আঁচিল বলছেন? আঁচিল? আজকে হ্যাঁ আশিল। আচ্ছা, আঁচিলের প্রবলেম হচ্ছে। বেশ। দেখুন, শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আমাদের আয়ুর্বেদে বিভিন্ন রকম ট্রিটমেন্টের প্রসেস আছে, শুধু যে মেডিসিন সেটা নয়, আমাদের একটা ভার্স্ট সাবজেক্ট আছে যেটাকে আমরা বলি পঞ্চকর্ম থেরাপি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ডিজিজ থাকে, যেমন আপনি বললেন এই আঁচিল, এর জন্য কোনো রকম মেডিসিনের প্রয়োজন হয় না। এর জন্য পঞ্চকর্ম থেরাপির একটা পার্ট আছে যেটাকে আমরা বলি ক্ষারকর্ম। এই ক্ষারকর্ম যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে আপনার যে জায়গাগুলোতে আঁচিল আছে সেইগুলো তো থাকবেই না, আর ভবিষ্যতে ওই জায়গাতে কোনো রকম আঁচিল হবেও না। তো এটার খুব সুন্দর একটা ট্রিটমেন্ট আছে।
আয়ুর্বেদেতে। তো যদি সেটা আপনি নিতে পারেন তাহলে কিন্তু এটার একটা পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন। কিছু সাময়িক মেডিসিনের কোর্স থাকে জায়গাটাকে ইনফেকশন থেকে বাঁচানোর জন্য, কিন্তু মেনলি যেটা কাজ সেটা হচ্ছে পঞ্চকর্মের। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, কারণ এই ফোনের মাধ্যমে আপনি ডিটেলসটা হয়তো বুঝতে পারবেন না যে ট্রিটমেন্ট প্রসেসটা কি, কিভাবে করা হবে, সেখানেতে আপনার কষ্ট হবে কি না। তো এই জিনিসগুলো একটা মনের মধ্যে কোশ্চেন রয়ে যাবে। তো সেটাকে ক্লিয়ার করতে গেলে আপনাকে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, সামনাসামনি বসে জিনিসটা নিয়ে আলোচনা করুন, দেখবেন ডেফিনেটলি এটা সুন্দর ট্রিটমেন্ট আছে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করে নিন। একদম, সবকিছুর কারণ আছে, সবকিছুর সমাধান আছে। স্যার বলছিলেন যে সুগার হওয়ার তাহলে কারণটা কি, একটু শুনে নেবো স্যার। মেনলি যেটা থাকে সেটা হচ্ছে জেনেটিক একটা কারণ থাকে, যে কারোর সুগার আছে, ফ্যামিলির মধ্যে আছে, তাদের ক্ষেত্রে তো সেই জিনিসটা আসে। কিন্তু আসে সেটাতে কি হয়, মেনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াস থেকে যে ইনসুলিনটা বেরোয়। আমরা এই যে লাস্ট স্টেজেতে আমরা বললাম ট্রিটমেন্টের লাস্ট স্টেজ কি, আমরা বাইরে থেকে ইনসুলিন দিই। তাহলে সেই ইনসুলিনটা আমরা কেন দিচ্ছি, আর শরীর সেটাকে নিয়ে সুগারটাকে কন্ট্রোল করে রাখছে কেন? নর্মাল আমাদের শরীরের মধ্যেই ইনসুলিন তৈরি হয়, যেটা করে হচ্ছে প্যাঙ্কিয়াস। তো কোনো রকমভাবে যদি প্যাঙ্কিয়াস আমাদের ড্যামেজ হয়, তাহলে সেখান থেকে যদি এই ইনসুলিনের ফরমেশনটা কম হতে থাকে, তখনই কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বেড়ে যায়। তো আমরা কি করি, সচরাচর এই যে সুগার লেভেলটা বেড়ে গেছে, আমরা এটার জন্য ট্রিটমেন্ট করি, যা মেডিসিন খাই এটার জন্য খাই, যে সুগার লেভেলটা যাতে কন্ট্রোলে থাকে। তো মেডিসিন যখন একটানা চলতে থাকে, সেটা যখন আস্তে আস্তে রেজিস্ট্যান্ট করে যায়, তখন কি হয়, সুগার লেভেলটা বেড়ে যায়, তখন আমরা ডোজ বাড়িয়ে দিই। তখন যদি ওভারডোজ হয়ে যায়, অনেক সময় ফল করে যায়, তখন ডোজ আবার কমিয়ে দিই, কিন্তু চলতে থাকে এটাই। সেই কারণের জন্য বলা হয় যে লাইফ টাইম আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু যদি আমরা এইটাকে সাইন্টিফিক্যালি ভাবে ট্রিটমেন্ট করি, যে আমরা প্যাঙ্কিয়াসটাকে ঠিক করব, প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের ফরমেশনটাকে ঠিক করব। আমি আসছি এটা নিয়ে, ফোনটা একদম একদম। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন দাদা? বলি আমার ছেলের ব্যাপারে একটু কিছু জানতে চাই। আচ্ছা বেশ, আগে বলুন কোথা থেকে ফোন করছেন? আমি কেমন আছে বলছি। আচ্ছা, ছেলের বয়স কত? ছেলের বয়স 17-18। 17-18। কি সমস্যা এবার বলুন। সমস্যা বলতে ছেলেটার পড়াশোনাটা একটু চাপ দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝলেন তো? মানে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনি ভাবছেন, বা মানসিক সমস্যা, তাই তো? এটা মানে হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনায় একটু কমজোরি রয়েছে। বেশ বেশ বেশ, এটা আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে পারেন। স্যার বলছেন মেনলি যেটা থাকে, যেটা হচ্ছে একাগ্রতা আসছে না। এই একাগ্রতার জন্য আমাদের কিছু যোগা আছে, সেই যোগা যদি ওনাকে অভ্যেস করানো যায়, সেখানে কিন্তু একাগ্রতাটা বাড়বে। এবং কিছু কিছু মেডিসিনস আছে যেগুলো আমাদের ব্রেন সেলগুলোকে একটু ডেভেলপ করবে। তো অবশ্যই সেটার ট্রিটমেন্ট আছে, কিন্তু মেনলি দরকার যেটা, সেটা হচ্ছে কাউন্সিলিং। ওনার সাথে একবার কথা বলার প্রয়োজন, যে ওনার এক্স্যাক্ট কী প্রবলেম হচ্ছে, কোনো কিছুতে বুঝতে অসুবিধে হচ্ছে কিনা, কিংবা কোনো কিছু মনে রাখতে পারছে না কিনা। তো এই জিনিসগুলোর ডিটেলসটা জানার পরই কিন্তু তবে এর সলিউশনটা বলা যাবে। ট্রিটমেন্ট বিভিন্নভাবে আছে। আয়ুর্বেদ শুধু যে মেডিসিন সেটা নয়, আয়ুর্বেদে যোগা একটা পার্ট আছে, আয়ুর্বেদে মেডিসিন তো আছে, বিভিন্ন রকম হার্বাল ওষুধ আছে, বিভিন্ন রকম ভেষজ ওষুধ আছে, তার সাথে সাথে পঞ্চকর্ম আছে। একটা ভাস্ট সাবজেক্ট। তো কোন জিনিসটা নিলে উনি সুস্থ হবেন, সেটা তখনই আমরা ডিসাইড করতে পারবো যখন পেশেন্টের সাথে আমরা কথা বলবো, বা কোনো রকম রোগ কি হয়েছে সেটাকে সামনাসামনি আমরা দেখতে পারবো। তো আপনার ক্ষেত্রে বলবো, ওনার একটু কাউন্সিলিংয়ের দরকার, ওনার সাথে একটু কথা বলতে হবে, তবেই এই জিনিসটা ক্লিয়ার হবে এক্স্যাক্ট প্রবলেম কি আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কাছে কোথায় চেম্বার, একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই, একটু কথা বলি, তাহলেই আমরা বুঝে যাব যে ওনার কোন পার্ট অফ ট্রিটমেন্টটা লাগবে, মেডিসিনাল না যোগা না পঞ্চকর্ম থেরাপি। সেটা যখন আপনি নেবেন, দেখবেন ধীরে ধীরে উনি যা প্রবলেম ফেস করছেন এখান থেকে বেরিয়ে আসবে। একদম।
খুব ভালো লাগলো দাদা আপনার ফোনটা পেয়ে, কারণ সত্যি কথা বলতে কি, যখন সন্তান পড়াশোনা করে না, অবাধ্য হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেকগুলো ভাগ থাকে, যেমন আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, হ্যাঁ তারও একটা প্রয়োজনীয়তা রয়েছে, সবকিছুর পৃথিবীতে প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু পাশাপাশি একজন স্টুডেন্ট কেন পড়াশোনা করছে না, কেন তার একাগ্রতা নেই, কেন তার রেজাল্ট আগে ভালো হতো এখন ভালো হচ্ছে না, তার কোনো শারীরিক সমস্যা, মানসিক চিন্তা, কোনো ডিপ্রেশন, নাকি তার কিছু প্রবলেম হচ্ছে যেটা সে কারোর সাথে শেয়ার করতে পারছে না, যেটা আপনি বললেন একটা কাউন্সেলিং এর প্রয়োজন। তার মানে এই বাচ্চাগুলোর জন্য আয়ুর্বেদ রয়েছে, এবং আয়ুর্বেদের ওষুধ মানে তো কোনো সাইড এফেক্ট নেই, তাই অনায়াসে ওরা সেটা সেবনও করতে পারে। অবশ্যই, কারণ বিভিন্ন রকম প্রবলেম থাকে। আমরা দেখেছি যে অনেক সময় কি হয়, একটা বাচ্চা হয়তো পড়াশুনো করছে না, তার হয়তো 8 বছর 9 বছর বয়স হয়ে গেছে, পড়াশুনো ঠিকঠাক করছে না। আমরা কি করি, বাড়ির লোকেরা সচরাচর চাপ দিই, মারি, যে এটা কেন করছে না, আমরা এটা ভাবি যে ও কি করে আগে যাবে। কিন্তু যদি আমরা ওর প্রবলেমটা না জানতে পারি, ওর ওপর কিন্তু আরো প্রেশারটা দেওয়া হচ্ছে। অনেকে কি হয়, অনেকে অক্ষর চিনতে প্রবলেম হয়, অনেকের কি হয় যে অ্যালফাবেট যেটা থাকে সেটা অনেকের ঘুরে যায়। ওই যেটা আমরা ঠিক- তারে জমিন পের মুভিতে হ্যাঁ, আমরা হ্যাঁ, কিন্তু দেখেছিলাম, হ্যাঁ। একদম হ্যাঁ। তো এই সমস্ত যে ছোটখাটো জিনিসগুলো, সেটা কিন্তু বাচ্চারা বলতে পারে না যে আমার এক্সাক্ট প্রবলেম কি হচ্ছে। সেটা যতক্ষণ না ওর সাথে কথা বলা হবে, যে ওরা জানে যে আমি এই কথাটা বলতে গেলেই আমাকে বাড়ির বড়রা মারবে, বকবে, সেই কারণে আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি পিছিয়ে আসে। এর ফলে কি হয়, যে প্রবলেমটা ফেস করছে ভেতর ভেতর একটা ডিপ্রেশন কাজ করতে থাকে। তো এই জায়গাগুলোতে যদি প্রবলেম হয়, অবশ্যই তার সলিউশন আছে। তার জন্য শুধু মারলে বগলে হবে না, এক্স্যাক্ট প্রবলেমটা কি হচ্ছে, কেন সে পড়াটা করতে পারছে না, কেন সে মনে রাখতে পারছে না, সেই জিনিসগুলো দেখতে হবে। অনেক রকমের রোগ আছে, সেই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করে। এখন কার কখন কি হবে সেই জিনিসটা বলা যায় না, কিন্তু যদি প্রবলেম হচ্ছে সেটা সলিউশন বার করতে গেলে আমাকে জানতে হবে এক্স্যাক্ট প্রবলেম কি। তো ঠিক এনার ক্ষেত্রেও এনাকে জানতে হবে যে আমার কেন পড়াশোনাটা ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা কি মনে রাখতে পারছে না, না ওনার অক্ষরেতে কোনো প্রবলেম হচ্ছে, না কোনো রকম ডিপ্রেশন কাজ করছে যে আমি আগে এগোতে পারবো কিনা, কি হবে, এই সমস্ত প্রেশার আমার যখন মাথার উপর পড়ছে সেইটার কোনো রকম এফেক্ট হচ্ছে কিনা। তো অবশ্যই এর সলিউশন আছে, কিন্তু তার আগে দরকার কাউন্সিলিং। ওনার সাথে বসে যখন ক্ল্যাম পজিশনে কথা বলা যাবে, তবেই ওর ভেতরের জিনিসগুলোকে জানা যাবে, তারপরে অবশ্যই তার সলিউশন আছে। একদম। আমরা পরবর্তী সময়ে ছোট বাচ্চাদের কিছু সমস্যা নিয়েও কোনো একটা এপিসোড করার চেষ্টা করব। শুধু জেনে নিন ট্রিটমেন্ট রয়েছে, যে সমস্ত বাচ্চারা বলতে দেরি করছে, শুনতে দেরি করছে, বুঝতে দেরি করছে, হাঁটতে দেরি করছে, তার ডেভেলপমেন্টে দেরি হচ্ছে, যে কোনো রকমের ডিলে, যেটা আপনি মা হিসেবে বাবা হিসেবে টেনশন করছেন, তো সেটা আপনি বাড়িতে বসে টেনশন না করে আলোচনা করুন অভিজ্ঞ চিকিৎসকের সাথে, কারণ আলোচনা এবং এক্সপার্টের পরামর্শই আপনাকে বাঁচাতে পারে। যাক, আমরা স্যার যে বিষয়ে ছিলাম আরেকবার একটু চলে যাব। তো মেনলি যেটা সুগারের কারণ আমরা জানলাম যে প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের ফর্মেশনটা হচ্ছে না, সেই কারণের জন্য আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে। তো আমরা এই যে বলছি ট্রিটমেন্ট প্রসেসটাকে যদি আমরা চেঞ্জ করি, যদি সাইন্টিফিক্যালি চেঞ্জ করি, যেটা আমরা করি, সেই কারণের জন্য আমরা জোর গলায় বলি যে না, সুগারের জন্য লং টাইম মেডিসিনের প্রয়োজন নেই। একটা পেশেন্ট যখন আসেন, তার সুগারের লেভেলটা আমাদের দেখা প্রয়োজন, যে কত আছে। সেটা 200 আছে, 300 আছে, 400 আছে, এরকমও পেশেন্ট এসছে আমাদের কাছে 500 550 সুগার নিয়ে। এমনকি শুধু এজেড পার্সন নয়, হয়তো দেখা গেছে 8 বছর 7 বছর 10 বছর বয়সী পেশেন্টরা, বাচ্চারা, তারা সুগার নিয়ে এসছে 300 400 করে। বাবা, তো সেই জায়গাটা থেকে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা যেটা থাকে, সেটা ফার্স্ট আমাদের জানতে হবে কত সুগার আছে। সেই জায়গাতে আমাদের সাইন্টিফিক্যালি ট্রিটমেন্ট, আমরা যাব প্যাঙ্কিয়াসের দিকে। প্যাঙ্কিয়াসটাকে যদি আমরা ঠিক করতে পারি, ইনসুলিনের ফর্মেশনটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কি হবে, একটা সময় গিয়ে ব্লাডের মধ্যে সুগার লেভেলটা আপ কন্ট্রোলে থাকবে, আমাকে এক্সট্রা কিছু লাগবে না। তো সেই কারণে আমরা বলি এর একটা কোর্স থাকে, সেই কোর্সটা ডিপেন্ড করে তার কত সুগার আছে, তার বয়স কত, সেই অনুযায়ী সেইটা যদি ঠিকঠাক মতো করে কমপ্লিট করে, দেখবেন আপনি ইনসুলিনের ফর্মেশনটা হবে, আর এক্সট্রা করে কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। হ্যাঁ, এবার কিছু লাইফস্টাইল থাকে, কিছু এই যে বললাম আমরা সাপোজিটরি কিছু হার্বস, বিভিন্ন রকম হার্বস আছে যেটা আমাদের আশেপাশে পাওয়া যায়, সেইগুলোকে যদি আমরা প্রপার জেনে ইউজ করতে পারি, তাহলে মেডিসিনের কোনো প্রয়োজন নেই। ন্যাচারাল উপায়ে
আপনি ঠিক থাকবেন। তবে হ্যাঁ, তার কিছু গাইডলাইন্স আছে, সেগুলো আমরা দিয়ে দিই, সেটা যদি ফলো করেন কোনো রকম মেডিসিনের প্রয়োজন হবে না। বাহ, খুব ভালো খবর এটা। আর সত্যি এই ভালো খবরটা কিন্তু আপনি শুনলেন, আপনার পরিচিত মানুষদের শোনান, জানান এবং বোঝার জন্য পৌঁছে যান চেম্বারে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি সুদীপ করা বলছি, কোথা থেকে বলছেন? হুগলি। হুগলি থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার পেট চম্বল খিদে কম্পন, তো এটা নিয়ে একটু জানতে চাই। গ্যাস অম্বল, বয়স কত? পেটটা মাঝে মাঝে ভারী থাকে। বয়স কত? 28। 28। খালি পেটে খুব থাকেন? হ্যাঁ বলুন। খালি পেটে থাকতে হয় খুব? হ্যাঁ খালি পেট, মানে দুপুরে খাবারটা একটু টাইম টেবিলটা ঠিক নেই, 3:30 4টে হয়ে যায় মাঝে মাঝে কাজের জন্য। আর একটু স্পাইসি ফুড খুব খাওয়া হয়, মানে বাইরের তেল ঝাল মশলা? হ্যাঁ ফাস্ট ফুডটা একটু বেশি। তো প্রথমত দুটো কথা বললাম, সেই দুটোতেই প্রবলেম, তাহলে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। তাহলে আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, সেখানেতে আপনার রোগটা প্রায় 40 থেকে 50% ঠিক হবে। তার সাথে সাথে এই যে গ্যাস অম্বল, এটা কিন্তু কোনো রকম রোগ নয়। আমরা বারবারই বলি গ্যাস অম্বল হচ্ছে একটা রোগের সিমটম। সেটা কি হতে পারে? সেটা আমাদের লিভারের প্রবলেম হতে পারে, স্টমাকের প্রবলেম হতে পারে। লিভারের প্রবলেম কেন না, এই যে গ্যাস অম্বল বা ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের লিভার থেকে যে প্রোডাক্ট বেরোয়, যে কেমিক্যাল বেরোয়, যেটাকে আমরা বলি বাইল, সেই বাইলের যদি কোনো রকম অভাব হয়, সেখান থেকে আমাদের এই গ্যাস অম্বলের অসুবিধাটা হয়। এছাড়া যদি স্টমাকে যদি আলসার হয় দীর্ঘদিন খালি পেটে থাকাকালীন, সেখান থেকেও এই প্রবলেমটা হতে পারে। তাহলে গ্যাস অম্বল হচ্ছে, শুধু গ্যাস অম্বলের ওষুধ খেলে হবে না, এক্স্যাক্ট কারণটা দেখতে হবে যে লিভারের প্রবলেম না স্টমাকের প্রবলেম, সেই দুটোর ট্রিটমেন্ট করতে হবে। তাহলেই এই গ্যাস অম্বল আর কোনোদিনও হবে না। তাই এর পার্মানেন্ট সলিউশনের জন্য আগে জানতে হবে কি কারণ, সেইটার ট্রিটমেন্ট করতে হবে। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। গ্যাস অম্বল অ্যাসিডিটি চাইলে বাড়িতে বসে আপনি নিজেও কিন্তু ঠিক করতে পারেন। আর আমরা বলি না যে বেশি লোভ করা ভালো না খাবারের প্রতি, জিভকে দিও না লাই, জিভ বলে আরো খাই আরো খাই। তাই অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। আর মেডিসিনকে ভালো থাকুন, তারপর নিজেকে কন্ট্রোলে রাখুন। স্যাররা যেভাবে ডায়েট চার্ট করে দেবেন, যেভাবে মেনটেন করতে বলবেন, যেভাবে যোগা করতে বলবেন, সেগুলো করুন। দেখবেন আপনার থেকে ভালো পৃথিবীতে কেউ থাকতেই পারবে না। আরেকবার চট করে একটু বলে রাখি যে শিলচর চেম্বারে থাকছেন কিন্তু এবার ডক্টর বি শর্মা, পাশাপাশি গুয়াহাটিতেও কিন্তু এবার আসামে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগর পরপর দুটি চেম্বার আমাদের হয়। এক তো আমাদের মুর্শিদাবাদের বন্ধুরা এবং দ্বিতীয় আমাদের নদিয়ার বন্ধুরা। আপনারা কিন্তু পেয়ে যান স্যারকে, অর্থাৎ ডক্টর এহালদারকে। সামনে চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাবেন, দুবার করে কিন্তু স্যারকে পেয়ে যাবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এই বারটা মিস হতেই পারে, পরের বার আবার কবে আছে বা আমি কিভাবে যোগাযোগ করব, সবটা জানার জন্য হেল্পলাইন নাম্বার আপনাকে হেল্প করে দেবে। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়া, হেরিয়া। হলদিয়া এবং হেরিয়া, মিদনাপুরের এই দুটি গুরুত্বপূর্ণ চেম্বারেও কিন্তু স্যারই থাকেন ডক্টর এ হালদার। একটু ফোন করে যোগাযোগ করবেন। বনগাঁয় আপনারা যোগাযোগ করতে পারেন, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাবেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দেখে পেয়ে যাবেন। রায়গঞ্জে এবার ডক্টর এস খানকে কিন্তু আপনারা পাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু বর্ধমান চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে। আরামবাগে ডক্টর এ হালদারকে। বোলপুরে ডক্টর এস ভাদুরীকে। দুর্গাপুরে এবার কিন্তু থাকছেন ডক্টর এস খান। পেয়ে যাচ্ছেন মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে। এবং আপনাদের ঝাড়গ্রাম খুব ভালো একটি চেম্বার এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে আমাদের চেম্বার কিন্তু রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে। একদম খুব শহরতলির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু হাতিবাগান। চাইলে আপনারা হাতিবাগান চেম্বারে যোগাযোগ করতে পারেন। খিদিরপুরে আমাদের চেম্বার হয়। হাওড়ায় শিবপুর, বালিটিগুড়ি বাজার, ঘোষপাড়া এবং বেলুড়ে আমাদের চেম্বার হয়। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় যোগাযোগ করতে পারেন, যেটা বিষ্ণুপুর থানার একেবারে কাছাকাছি। সেখানেও কিন্তু আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু উপস্থিত থাকেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37। সেই নাম্বার অবশ্যই কিন্তু নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না, কথা বলতে ভুলবেন না। আর আজকে
কথা বলছিলাম সুগার বা ডায়াবেটিস, যেটা এত মিষ্টি একটা নাম, কিন্তু কত যে তিক্ত অভিজ্ঞতা আমাদের থাকে, যাদের হয়ে গেছে অলরেডি তারাই কিন্তু বুঝতে পারেন। স্যার, খুব আরেকটা দিকে একটু আলোচনা করে নেব। সুগার বা ডায়াবেটিস আমার 7-8 বছর ধরে রয়েছে, কোনোভাবে আমি চলছি, টিকে রয়েছি, আমার অন্য কোনো সমস্যা কি আর হতে পারে এর জন্য? ডেফিনেটলি, সেই কারণেই তো এটার একটা নাম হচ্ছে সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার এই কারণেই বলা হয় যে এটা কখন ধীরে ধীরে আমাদের কোন অর্গানটাকে এফেক্ট করবে সেটা আমরা কেউই জানি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে সুগার যাদের লং টাইম আছে, কন্ট্রোলের মধ্যে নেই, ওই আপ অ্যান্ড ডাউন চলেই যাচ্ছে, মেডিসিনের পারমুনেশন কম্বিনেশন চলছে, ডোজের আপ অ্যান্ড ডাউন চলছে। তো এটা যদি লং টাইম যদি এই জিনিসটা চলতে থাকে, সেখান থেকে বিভিন্ন রকম অর্গান এফেক্ট হয়। এক যেমন কিডনি এফেক্টেড হয়, লিভার এফেক্টেড হয়, আমাদের চোখ এফেক্টেড হয়, আমাদের নার্ভ, শরীরের যে কোনো রকম নার্ভ আমাদের এফেক্টেড হয়। তো ম্যাক্সিমাম জিনিস, একটা সুগার আছে সেখান থেকে দেখা যাবে যে একটা কিডনি ফেলিওরের দিকে টান নিয়ে নিল। তো এটা যে কখন টান নেবে সেটা আমরা কেউ জানি না। সেই কারণেই বারবার ধরে সুগার নিয়ে সচেতন রাখতে বলা হয়, যে সুগার যাতে কন্ট্রোল, শুধু কন্ট্রোল নয়, সেটাকে ভালো রাখতে হবে। তো সেই কারণেই আমরা বলি ডেফিনেটলি সুগারের ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে টেনশন নেবার কিছু নেই। যদি ঠিকঠাক মতো করে নেন তাহলে আজীবন আপনাকে কোনো রকম ওষুধ খাবার প্রয়োজন হবে না। সময় ভীষণ কম, খুব সংক্ষেপে শুনবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সামনে বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? আমি বাগুইয়াটি থেকে বলছি। কোথা থেকে? বাগুইয়াটি। বাগুইয়াটি থেকে। আচ্ছা, ভিআইপি বাগুইয়াটি, বলুন কি কোমরে সমস্যা? problem নাকি? সমস্যা বলতে আমার ইউরিনটা বলতে ফেরত হয়ে যাচ্ছে, যখন ওটা চেষ্টা করলে মানে করা হয়ে যাচ্ছে ইউরিনটা। ঠিক, আপনার প্রবলেমটা ক্লিয়ার হলো না। ইউরিনটা করা হয় মানে হলুদ কালার হয় বেশি। আচ্ছা, ইউরিনটা হলুদ কালার হয়। আর আপনি বাগুইয়াটি থেকেই বলছেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখুন, ইউরিন ইয়েলো হওয়ার অনেক রকম কারণ থাকে। যেটা হচ্ছে লিভারের যদি কোনো সমস্যা হয়, যদি আমাদের বিলিরুবিন লেভেল যদি বাড়তে থাকে, সেখান থেকে কিন্তু ইউরিনের ইয়েলোনেসটা আসে। তো এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, সেটাকে একটু সিরিয়াসভাবে দেখে নেওয়া দরকার। আপনার ক্ষেত্রে বলবো যে আপনি একটা এলএফটি, লিভার ফাংশন টেস্ট, যত তাড়াতাড়ি পারবেন ইমিডিয়েট আপনি সেটা করান, করে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন করে আপনার কাছে যেখানে হবে সেখানে এসে একবার দেখিয়ে নিন। ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট আছে, কিন্তু যদি এটা ফেলে রাখেন, এখান থেকে কিন্তু অনেক রকম রোগকে টান নেবে। যেটার মধ্যে সব থেকে খারাপ হচ্ছে লিভারের, যেটাকে আমরা বলি জন্ডিস। তো লিভারের সমস্যা যদি আসে, সেটা কিন্তু লং টাইম আপনাকে ভুগতে হবে। স্টার্টিংয়ে যদি এটা ট্রিটমেন্ট করিয়ে নেন, তাহলে ডেফিনেটলি এটার সুন্দর ট্রিটমেন্ট আছে, এবং লিভারটাকে ক্ষতি থেকে আপনি কিন্তু শুরুতেই বাঁচিয়ে দিতে পারবেন। একদম। বাগুইয়াটি সংলগ্ন বন্ধুরা কিন্তু এদিকে হাতিবাগান সেন্টারে চলেই আসতে পারেন, এবং স্যার কিন্তু নিজেই থাকেন। এবং এছাড়া আমাদের মধ্যমগ্রামে নিউ ব্যারাকপুর মোড়েও কিন্তু চেম্বার আছে, যার যেখানে সুবিধা। 9830235527 বা 37 নাম্বারে একবার ফোন করে আপনারা কথা বলুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। সুগার নিয়ে আলোচনা করছিলাম, আলোচনার একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। স্যার, কিছু কি রিপোর্ট করা যায় যার থেকে আমি বুঝতে পারবো আমার সুগার বাড়লো কিনা? অবশ্যই, এমনি আমরা বারবারই বলি যে 3 মাস ছাড়া ছাড়া 30 অ্যাবাভ, 30+ এজের যে কোনো রকম মানুষদের অবশ্যই দরকার যে 3 মাস ছাড়া ছাড়া ফাস্টিং পিপি করে দেখে নেওয়া যে আমার সুগারটা কন্ট্রোলে আছে কি নেই। যদি না থাকে, তার জন্য ইমিডিয়েট সেটাকে, সুগারটাকে কন্ট্রোল নয়, ভালোর দিকে যাওয়া দরকার। একদম। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।